মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার উপর যত ধরনের এমসিকিউ আসা পসিবল আমি সবগুলো সলভ করে নিয়ে আসছি। চলো এক এক করে কমপ্লিট করি। দেখো আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে, সবচেয়ে এমসিকিউ আসে যে কোনো অরবিটালে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা বের করবার সূত্র কোনটি। এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। তো এখানে অনেকগুলো আছে, যেমন ধরো প্রথমে 2n² আছে। আচ্ছা, এখানে n দিয়ে কি বোঝানো হয় বলতো? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা, তাই না? তো এই 2n² দিয়ে আমরা কি করতে পারি? আমরা কিন্তু কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বের করবার জন্য এই সূত্রটা সরাসরি ব্যবহার করি। n আগেই বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং এটা সবসময় যে কাজে লাগে তা না। n এর মান যখন 1 2 3 4 পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিয়ে সঠিকভাবে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করতে পারি। তাহলে অরবিটাল সংখ্যা দিয়ে অরবিটাল সংখ্যা অ্যাকচুয়ালি বের করা যায় না এটা দিয়ে। এরপর দেখো বলছে যে একটা 12+1, এই জায়গায় যে l আছে এটা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখানে l এর মান s হইলে 0, p হইলে 1, d হইলে 2, f হইলে 3। হ্যাঁ, এখন এই যে সমীকরণটা, এখানে l এর মান বসিয়ে তুমি কি বের করতে পারো? তুমি অরবিটাল সংখ্যা বের করতে পারো যে কয়টা অরবিটাল আছে ওর আন্ডারে। এবং আমরা তো এটাও জানি যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে। তার মানে এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 × 12+1, তাহলে কিন্তু আমরা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো, তাই না? তাহলে 2 এই যে 2 কই গেল, এই যে 2 × 12+1, এটা দিয়ে কিন্তু কি করতে পারি আমরা? অরবিটালের সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা বের করার সমীকরণ এটা, তাই না? দেখো একটু আগে যে 2n² এর কথা বললাম, সেই প্রশ্ন চলে আসছে যে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা 2n² দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, আর আমরা জানি ইলেকট্রন সংখ্যার অর্ধেক হচ্ছে অরবিটাল সংখ্যা, বা উল্টো করে বললে অরবিটাল সংখ্যা দ্বিগুণ হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বের করি 2n² দিয়ে, n এর মান যেহেতু 4, তার মানে লিমিটের মধ্যে আছে, তুমি 4 এখানে বসায় দেখো, এটার মান হচ্ছে 32। তার মানে চতুর্থ কক্ষপথে আমরা মোট সর্বশেষ কতটা পাচ্ছি বলো? 32টা ইলেকট্রন পাচ্ছি। তার মানে এখানে মোট কয়টা অরবিটাল আছে? এর অর্ধেক 16টা। তাহলে উত্তর কয়টা হবে বলো? কয়টা অরবিটাল? 16টা অরবিটাল। এই ধরনের ইজি প্রশ্ন আসে। এরপর দেখো প্রশ্ন করছে অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটি। অসম্পূর্ণ মানে কি? কেন্দ্রীয় পরমাণুতে 8টা ইলেকট্রন পূর্ণ হবে না, অর্থাৎ এটা হবে ইনকমপ্লিট অক্টেট। দুই রকমই দেখা যায় অষ্টক সম্প্রসারণও হচ্ছে, অষ্টক সংকোচন বা যেটাকে আমরা বললাম অসম্পূর্ণ অষ্টক, সেটাও হচ্ছে। তো আমরা একটু দেখে আসি, এক এক করে অপশনগুলো দেখি। যেমন প্রথমে অ্যামোনিয়া দিছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন, এটা একটু এক্সপান্ড করে দেখো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে 3টা, এবং এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে 1 জোড়া, তাই না? তাহলে এখানে এই যে 1 জোড়া ইলেকট্রন দিছি এবং 3টা বন্ড পেয়ার ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন তৈরি করলো। কেন্দ্রীয় পরমাণুতে এখন মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো তো। আগে নাইট্রোজেনের ছিল 1 2 3 4 5, আর 3টা এক্সট্রা ইলেকট্রন পেয়ে সমযোজী বন্ধন গঠন করে 5 এর সাথে 3 যোগ করলে কত হয়? 8। তার মানে তো অষ্টকপূর্ণ। পরেরটা দেখো BF3 বোরন ট্রাইফ্লোরাইডে দেখো, বোরনের ক্ষেত্রে দেখো এই যে 1s2 2s2 2p1, কিন্তু 3টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন তৈরির জন্য এই 2s2 থেকে একটা ইলেকট্রন কিন্তু 2py তে চলে গেল, ফলে 3টা আমরা বিজোড় ইলেকট্রন পাইলাম। এই 3টা বিজোড় ইলেকট্রন কি করতেছে? 3টা ফ্লোরিনের সাথে আমার সমযোজী বন্ধন তৈরি করছে। কিন্তু তারপরও এখন খেয়াল করে দেখো, ওর কিন্তু এখানে শুধুমাত্র 3টা বিজোড় ইলেকট্রন ছিল, সেটা আরো ফ্লোরিনের 3টা ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করলো। এখন কয়টা হইলো? 3 আর 3 6টা। তার মানে অষ্টক কিন্তু বোরন ট্রাইফ্লোরাইড যেটা, সেটাতে পূর্ণ হয় না। তাহলে অষ্টক অসম্পূর্ণ এই বোরন ট্রাইফ্লোরাইডে। আমরা বাকি অপশনগুলো দেখবো একটু। যেমন এই যে PCl3 তে দেখো এই জায়গাতে ঠিক নাইট্রোজেনের মতো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর বাকি 3টা আমার বন্ডে যুক্ত নিছে, সো বন্ড পেয়ার। সো সব মিলে কিন্তু ওর 8টা হয়ে গেছে, এটা অষ্টকপূর্ণ। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা যদি খেয়াল করো তাহলে তুমি দেখবা এই জায়গাতে মোট 5টা বিজোড় ইলেকট্রন তৈরি হয় উত্তেজিত অবস্থায়, যেখানে ডি অরবিটালে একটা ইলেকট্রন চলে যায়, ফলে মোট 5টা বিজোড় ইলেকট্রন তৈরি হয়। এবং এইখানে আমি যদি ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু হিসাব করি, এখানে দেখা যায় মোট 10টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 10টা, 8-এর বেশি। এইটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। তো পরীক্ষায় এটাই যে আসবে সেটা তো ঠিক না, আরো কিছু আসতে পারে, সেখানে আমি সেগুলো লিখে আনছি। দেখো যে অষ্টক সংকোচন বা অষ্টক অসম্পূর্ণ এটা আরো বিভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। হ্যাঁ, যেমন বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয়, ঠিক আছে? আর অষ্টক সম্প্রসারণ যেটা, যেমন আমরা PCl5 এর ক্ষেত্রে দেখলাম, এটা SF6 এর ক্ষেত্রে হয়। ইভেন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও সালফারে কিন্তু আমরা অষ্টক সম্প্রসারণ দেখি। তাহলে উদাহরণগুলো মনে রাখবা, এটা পরীক্ষায় প্রচুর আসতে পারে। ওকে, সো আমরা একটু সামনের দিকে যাই, চলো এবার কি আছে দেখি। চিত্রের কোন মৌলটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়? এটা আমাদের মুখস্থ। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্রোমিয়াম, 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কপার। কি দেখা যায়? কপারের ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি স্বাভাবিক ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করি, যে CS4s2 কে 2টা ইলেকট্রন দিয়ে দেই, বাকিগুলো আমি 3d9 এ যখন বসাচ্ছি, আমি দেখতে পাবো এখানে 3d9 হচ্ছে, তাই না? 3d তে বসানোর পর এই 3d9 যেটা আরেকটা ইলেকট্রন পাইলেও স্টেবল হতো, কিন্তু 3d9 হাইলি আনস্টেবল। স্টেবল করার জন্য এই 4s1 থেকে একটা ইলেকট্রন কিন্তু 3d9 এ গিয়ে 3d10 করে ফেলে, আর এটা 4s1 হয়ে যায়, তাই না? তাহলে এই যে একটা, এটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। একই ঘটনা ঘটে ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি ঘটনা দেখা যায়? যে ক্রোমিয়ামের 25 যেহেতু ওর 4s2 তে চলে যাওয়া 24 যেহেতু 4s2 তে চলে যাওয়ার পর 3d তে থাকে 4টা ইলেকট্রন, কিন্তু যদি আরেকটা ইলেকট্রন হয় তাহলে সে অর্ধপূর্ণ হবে, আরো স্টেবল হবে। সেই কারণে 4s2 ওই জায়গা থেকে একটা ইলেকট্রন এখানে এসে কি হয়ে যায় বলো? আমার 3 5 4s1 হয়ে যায়। ওকে, পরেরটা যাই আমরা। দেখো এরপর বলতেছে কোনটি মৃৎক্ষার ধাতু। আমাদের পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপের বিভিন্ন নাম আছে। যেমন গ্রুপ 1 এ যে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে এতগুলো মৌল, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন এরা বিক্রিয়া করে সবল ধাতব হাইড্রাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে? যেহেতু সবল ধাতব হাইড্রাইড তৈরি করতেছে, তাই এদেরকে ক্ষার ধাতু বলা হচ্ছে। পরের যে গ্রুপটা আছে গ্রুপ 2, এই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে কি? মৃৎক্ষার ধাতু। কারণ কি? এর মধ্যে এই যে আমার দেখো ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই দুইটা জিনিসকে, এই দুইটা ধাতুকে আমার মাটিতে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামকে আমরা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের অক্সাইড এবং কার্বনেট এগুলো স্পেশালি মনে রাখো।
এটা কিন্তু মাটিতে পাওয়া যায় বলে এটাকে মৃৎ খাদ্য ধাতু বলে। আর কিছু এক্সট্রা ইনফরমেশন লিখে নিয়ে আসছি, যেমন এই যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটা কিন্তু বুনসেন বার্নারের শিখা তৈরি করে না, সুতরাং এই দুটাকে আমরা শিখা পরীক্ষায় চিহ্নিত করতে পারবো না। বাট এই যে এস ব্লকের প্রত্যেকটা মৌল কিন্তু আয়ন তৈরি করে, কিন্তু এই যে বেরিলিয়াম যেটা, এটা কিন্তু আয়ন তৈরি করতে পারে না। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। তারপর দেখো আমার গ্রুপ 11 যেটা, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা মূলত মুদ্রা তৈরি করি, কপার, সিলভার, হ্যাঁ, তারপর হচ্ছে গোল্ড, এইগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমার মুদ্রা ধাতু বলা হয়। অর্থাৎ গ্রুপ 11 ধাতুগুলোকে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল বলা হয়। গ্রুপ 15 যেটা, হ্যাঁ, নাইট্রোজেন ফ্যামিলির অংশ বলে এদেরকে বলা হয় নিকটোজেন, পি দিয়ে শুরু কিন্তু বানান, নিকটোজেন। গ্রুপ 16 যেটা, ওদেরকে বলা হয় চালকোজেন, পরীক্ষায় প্রচুর আসে চালকোজেনের, ও এসএসসি তে পরে দিয়ে মনে রাখা যায়। গ্রুপ 17 যেটা, ওদেরকে বলা হয় হ্যালোজেন, সমুদ্র থেকে উদ্ভূত বলে ওদেরকে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 80 যেটা, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, কারণ সাধারণত ওরা কারোর সাথে বিক্রিয়া করে না, নিজেদের সাথে বিক্রিয়া করে বা রেয়ারলি যদি এক্সাইট করা হয় সেক্ষেত্রে বিক্রিয়া করে, তাই না? আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা এইটার উত্তর কি পেয়ে গেলাম বলো, কোনটি মৃৎখাত ধাতু? এগুলো আমরা যদি এই গ্রুপ 2 থেকে দেখি তাহলে দেখবো এই ক্যালসিয়ামটা হচ্ছে মৃৎখাত ধাতু। এরপরটাই আমরা যাই, এস ব্লক মৌল সংখ্যা কয়টি? আমার প্রত্যেকটা ব্লকের মৌল সংখ্যা মনে রাখতে হবে। এস ব্লকে কিন্তু মৌল সংখ্যা 14টা, পি ব্লকে মৌল সংখ্যা 36টা, ডি ব্লকে 41টা, আর এফ ব্লকে হচ্ছে 27টা। এই ব্লকে 27টা কেন? কারণ আমরা জানি যে এল এ থেকে এল ইউ, হ্যাঁ, এইটাকে বলা হয় ল্যান্থানয়েড সিরিজ, আর এসি থেকে এল আর, এই 15টাকে বলা হয় অ্যাক্টিনয়েড সিরিজ। এখন এফ ব্লকের যত মৌল সব এর মধ্যেই আছে, কিন্তু এই যে এল এ 57 যেটা, এছাড়া এই যে অ্যাক্টিনিয়াম যেটা 89 এবং 90 যে থোরিয়াম, এরা ডি ব্লক মৌল। সো এখানে মোট 15-15-30টা আছে, কিন্তু এই 3টা ডি ব্লক মৌল এখান থেকে বাদ গেলে যে বাকি 27টা থাকে সেটাই হচ্ছে এফ ব্লক মৌল। ঠিক আছে, এবং তোমাকে মাঝে মাঝে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বা গ্রুপ নির্ণয় করতে দেবে, তখন তুমি এস ব্লকের গ্রুপ কিভাবে নির্ণয় করবা? এস ব্লকের গ্রুপ নির্ণয় করার সূত্র ইজি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ। যখন তুমি পি ব্লক বের করতে বলবে তখন কি ওইটার সাথেই তুমি কি করবা? 10 যোগ দিবা। ঠিক আছে, এনএস এবং এনপি যে মোট ইলেকট্রন সেটার সাথে তুমি 10 যোগ দিবা। ডি ব্লক বের করতে বলে কি করবা? আগের যে ডি ব্লক আছে n-1 * ডি, হ্যাঁ, সেইটার সাথে পরের এস ব্লকের ইলেকট্রন সংখ্যা যোগ দিয়ে দিবা। আর এফ ব্লকে সবই আছে 3 নাম্বার গ্রুপে, তাই না? আচ্ছা, পরের এমসিকিউ যাই আমরা। দেখো এরপর বলতেছে পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? আমি লিখে নিয়ে আসছি, দেখো এস ব্লকে শুধুমাত্র হাইড্রোজেন বাদে বাকি সবগুলো হচ্ছে ধাতু। পি ব্লকে ধাতু আছে কম, অধাতু সর্বোচ্চ, আর কিছু অপধাতু বা মেটালয়েডস আছে। ডি ব্লকে সব ধাতু, এবং এই ডি ব্লকের মধ্যে ওই যে যাদের আমরা স্থিতিশীল আয়নে D1 to 9 দেখি তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি, এই সেই অবস্থান্তর মৌলগুলো আছে। এফ ব্লকে কিন্তু সব ধাতু, এবং এখানে ওই যে F1 to 13, হ্যাঁ, আভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বা আন্তঃ অবস্থান্তর মৌল যাদেরকে বলে তারা আছে। তার মানে সবচেয়ে বেশি অধাতু কোথায় পাওয়া যায়? আমার পি ব্লকে পাওয়া যায়। তাহলে এটার উত্তর কি হবে বলো? পি ব্লক। ওকে, পরের কোশ্চেন দেখো, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চালকোজেন বলা হয়? অলরেডি আমরা বলে ফেলছি, ওএসএসসি তে পড়ে 16 নম্বর। তারপর কি, কক্ষ তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? এখানে দেখো প্রত্যেকটা কিন্তু হ্যালোজেনের কথা বলছে, তাই না? যেমন এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন এই ফ্লোরিন এবং ক্লোরিন কক্ষ তাপমাত্রায় এরা গ্যাসীয় অবস্থায় থাকে। ব্রোমিন কিন্তু তোমরা দেখবা, তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তোমরা পড়ছো ব্রোমিন দ্রবণ, ব্রোমিনের লাল দ্রবণ, তাহলে ব্রোমিন কিন্তু কক্ষ তাপমাত্রায় দ্রবণ বা তরল আকারে থাকে। এবং আয়োডিন যেটা, তোমরা লবণে আয়োডিন খাও, আয়োডিন কিন্তু কঠিন অবস্থায় থাকে। মানে যদি জিজ্ঞাসা করে কক্ষ তাপমাত্রায় কোনটি তরল, ব্রোমিন দ্রবণ যেটা, অর্থাৎ ব্রোমিন কিন্তু তরল অবস্থায় থাকে। আচ্ছা, এরপর নিচের কোনটির আকার সবচেয়ে বড়? সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অক্সাইড এবং ফ্লোরাইড। তুমি দেখো প্রত্যেকটা যদি তুমি ইলেকট্রন হিসাব করো, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা 10, তার মানে এরা আইসো ইলেকট্রিক, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। এবং দেখো আমি কক্ষপথগুলো আঁকাইছি, প্রত্যেকের কক্ষপথের একই রকম দেখতে। প্রশ্ন হচ্ছে যে কোনটির আকার সবচেয়ে বড় হবে। এখন আমি বাইরের ইলেকট্রন সবার সমান দেখলাম, ভেতরের প্রোটনটা হিসাব করি, আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ম্যাগনেসিয়ামের প্রোটন 12টা, হ্যাঁ, অক্সিজেনের প্রোটন 8টা, আর ফ্লোরিনের 9টা। তুমি চিন্তা করে দেখো, যার প্রোটন সংখ্যা বেশি সে যোজ্যতা স্তরের ইলেকট্রনকে আরো বেশি জোরে টানবে না, বেশি জোরে আকর্ষণ করবে না। বেশি জোরে আকর্ষণ করার ফলে কি হবে? ওর আকার ছোট হয়ে যাবে। তার মানে যার প্রোটন সংখ্যা বেশি, দেখো যার প্রোটন নাম্বার বেশি তার আকর্ষণ বেশি, তার আকার ছোট। তাহলে সেই হিসেবে এর মধ্যে সবচেয়ে প্রোটন নাম্বার বেশি কার? ম্যাগনেসিয়াম 2+ এর, কারণ ওর 12টা প্রোটন আছে, তার মানে ওর আকার সবচেয়ে ছোট হবে আকর্ষণের কারণে। কিন্তু আমার প্রশ্নে চাইছে কি সবচেয়ে বড়, তার মানে প্রোটন সংখ্যা সবচেয়ে কম কার? অক্সিজেনের। সেই কারণে ওর কি হবে? আকারটা সবচেয়ে বড় হবে। বুঝতে পারছো? ওকে, পরের দেখো, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? এখন আয়নীকরণ শক্তির হিসাবটা, এটা তো পর্যাবৃত্ত ধর্ম। তুমি যদি হিসাব করে দেখো, পর্যায় সারণীর উপর থেকে নিচে যত আসে আকার বাড়ে, আর বাম থেকে যত ডানে যায় আকার ছোট হয়। এই আকার বৃদ্ধি এবং আকার কমের সাথে সাথে কিন্তু আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে আকার যখন বাড়ে সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তরের সাথে আকর্ষণ কমে, ফলে ওই ইলেকট্রনটাকে ছাড়তে কম শক্তি ব্যয় হয়। ফলে যত আকার বাড়ছে আয়নীকরণ শক্তি কমছে, বা প্রথম আয়নীকরণ শক্তি কমছে। যত আকার কমছে প্রথম আয়নীকরণ শক্তি কিন্তু বাড়ছে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোন কোন জায়গায় আছে? দুইটা জায়গায়। এক হচ্ছে 7-8, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। তুমি দেখো অক্সিজেন পরে, সুতরাং অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু কোন একটা কারণে যখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি এটা বেশি স্টেবল হওয়ার কারণে এই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। ঠিক একই কারণে এই বেশি স্টেবল হওয়ার কারণে, হ্যাঁ, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি হয়। এই দুইটাই ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা, এইবার এখানে দেখো আমরা অপশনগুলো একটুখানি দেখলে বুঝবো। লিনাকে রুবি, তার মানে একই গ্রুপের ক্ষেত্রে দেখানো হয়েছে। একই গ্রুপে যখন আকার আস্তে আস্তে বাড়ছে, যে সবার নিচে আছে তার আকার সবচেয়ে বড়, আর যার আকার সবচেয়ে বড় তার যোজ্যতা স্তরের সাথে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দূরত্ব সবচেয়ে বেশি, আকর্ষণ সবচেয়ে কম, আর প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কি বলো? কম। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন কার? এই রুবিডিয়ামের। ওকে, পরের কোশ্চেনে আমরা যাই। দেখো নিচের কোন মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের
সঠিক ক্রম। তাহলে দেখো আমি একটু আগে বললাম নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম কোনটা? নাইট্রোজেনের বেশি। বেরিলিয়াম আর বোরনের মধ্যে ব্যতিক্রম কোনটা? বোরনের বেশি। তাহলে সেই হিসেবে আমরা যদি সঠিক ক্রমটা দেখি, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি, বেরিলিয়াম বোরনের মধ্যে বেরিলিয়ামের বেশি। আর এই দুইটার মধ্যে হিসাব করলে দেখা যায় যেহেতু এরা আরো অনেক ডানে, সুতরাং এদের বেশি, সে কারণে এদেরকে এইদিকে রাখা হয়েছে। এটা হচ্ছে সঠিক ক্রম, তাই না? আচ্ছা দেখো পরে কোশ্চেনটা দেখো, এখানে বলতেছে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি ঠিক একইভাবে কাজ করে, ঠিক যেমনটা আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখছিলাম। আকার যত বাড়ে এর ইলেকট্রন আসক্তি তত কমতে থাকে, ঠিক আছে? দেখো এই যে আকার যত বৃদ্ধি পাচ্ছে এর ইলেকট্রন আসক্তি কিন্তু হ্রাস পাচ্ছে, আকার যত হ্রাস পাচ্ছে এর ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন তাহলে সেই হিসেবে এখানে অপশনগুলো তুমি দেখবে, এখানে সব হ্যালোজেন নিয়ে আসা হয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি এই হিসেবে লিখলাম আমার আকার হিসেবে কি হওয়া উচিত? যত নিচের দিকে যাচ্ছে আকার বাড়ছে, তার মানে আয়নীকরণ শক্তি এইদিকে কমছে। আমার বলছে বেশি, তার মানে নিশ্চয়ই আয়নীকরণ শক্তি বেশি কার? সবার উপরে যে থাকবে তার, ফ্লোরিনের হওয়ার কথা। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যোজ্যতা স্তর, মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হয় তার ইলেকট্রন আসক্তি তত কম হয়। আমি কি বললাম? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হয় তার ইলেকট্রন আসক্তি কম হয়। কেন? তুমি চিন্তা করে দেখো যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব যদি অনেক বেশি হয়, এই নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, রাইট? সো যখন তুমি আরেকটা নেগেটিভ চার্জকে এখানে আনতে যাবা, এরা বলবে বেরো 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 বেরো, সো একটা রিপালশন হবে। কিন্তু যদি এই জিনিসটা এত ছোট না হয় এত বড় হইতো, তখন কি হইতো বলতো? ঘনত্ব কম হইতো, ইলেকট্রন ঘনত্ব কম হইতো, ফলে আরেকটা ইলেকট্রন আনতে যাবা, অতটাও রিপালশন বা বিকর্ষণ ওরা করতো না। এখানে ঘনত্ব বেশি তাই বিকর্ষণ বেশি করছে। এখন তুমি ফ্লোরিনের সাইজ দেখো আর ক্লোরিনের সাইজ দেখো, এর দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ। এরও সর্বশেষ যোজ্যতা স্তরে 8টা, ওরও সর্বশেষ যোজ্যতা স্তরে কিন্তু সরি 7টা, ওরও সর্বশেষ যোজ্যতা স্তরে 7টা। কিন্তু কাহিনী কি? এর ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন আসলে ইলেকট্রন রিপালশন হবে, এর রিপালশন কম হবে। সেই কারণে ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি। এই একটা জায়গায় শুধু একটু ওলটপালট হয়ে গেছে। তাহলে তুমি যখন করবা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এইভাবে না করে হবে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। অর্থাৎ কি হবে বলো? ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। এই একই ঘটনা গ্রুপ 16 ক্ষেত্রে ঘটে এবং সেখানে এইরকম চেঞ্জ হয় যে তোমার সেলিনিয়াম দেখো সালফারের বেশি, তারপর সেলিনিয়াম, তারপর টেলুরিয়াম, তারপর পোলোনিয়াম, ঠিক আছে? এই দুইটাই একমাত্র পার্থক্য আছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এটা দেখে গেলেই তুমি এমসিকিউ পারবা। ওকে, তারপরে এমসিকিউ দেখি আমরা। বলতেছে ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম অলরেডি আমরা এটা শিখে ফেলছি। ওকে, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তুমি দেখো এই যে আমি পানির ক্ষেত্রে দেখতেছি যে পানির অক্সিজেন অণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে সমান পরিমাণ ইলেকট্রন শেয়ার করে এবং শেয়ারকৃত ইলেকট্রনের উপর সমান অধিকার বজায় রেখে সমযোজী বন্ধন তৈরি করে। কিন্তু অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। ও কি করে? ওই শেয়ারকৃত ইলেকট্রনের উপর বেশি অধিকার দেখায়, নিজের দিকে টেনে নেয়। ও যখন নিজের দিকে টেনে নিচ্ছে, ইলেকট্রন নিজের দিকে টানার কারণে ও স্লাইটলি নেগেটিভ হয়ে যায়, সেটাকে আমরা ডেল্টা নেগেটিভ দিয়ে প্রকাশ করি। আর ইলেকট্রনের অধিকার হারিয়ে হাইড্রোজেন দুইটা স্লাইটলি পজিটিভ হয়ে যায়, সেটাকে আমরা ডেল্টা প্লাস দিয়ে প্রকাশ করি। এই যে কিছু কিছু মৌল ইলেকট্রনের উপর অতিরিক্ত অধিকার দেখায়, অতিরিক্ত ইলেকট্রনকে টানে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা অ্যাকচুয়ালি মুখস্থ করার বিষয়, আমাদের এটা মুখস্থ করতে হবে। যেমন দেখো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের কত? 4.0, অক্সিজেনের কত? 3.5, নাইট্রোজেনের কত? 3, মনে রাখবা এগুলো, ঠিক আছে? কার্বনের কত? 2.5, বোরনের কত? 2.0, বেরিলিয়ামের কত? 1.5, লিথিয়ামের কত? 1.0। এইগুলো মুখস্থ করবা, স্পেশালি এই প্রথমগুলো অবশ্যই মুখস্থ করবা, পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, এরপর বলতেছে কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে পোলারায়ন কি? এটা আমার ফার্স্ট কোশ্চেন, তাই না? পোলারাইজেশন আসলে কি? তাহলে দেখো পোলারাইজেশনকে বলা হয় আয়নের বিকৃতি। কেন সেটা আমরা আসছি। একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যখন কাছাকাছি আসলো, ক্যাটায়ন মানে তো ধনাত্মক চার্জ, আর অ্যানায়নের চারপাশে একটা ইলেকট্রনের মেঘ থাকে। তো যখন এই ক্যাটায়ন অ্যানায়নের কাছাকাছি আসলো, তখন অ্যানায়নের ইলেকট্রন মেঘটা এই ক্যাটায়নের দিকে ঝুঁকে পড়ে এবং তখন দুইটা ঘটনা ঘটে। এই ক্যাটায়নের নিউক্লিয়াসটা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, আবার ওই অ্যানায়নের মধ্যে তো একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। মানে ইলেকট্রনকে আকর্ষণ করে, নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। ফলশ্রুতিতে তুমি দেখো যেই অ্যানায়নের আকার এরকম ছিল, সেই অ্যানায়নের আকারের বিকৃতি হয়ে গেল না? সেই কারণে পোলারায়ন মানে আয়নের বিকৃতি, ঠিক আছে? তো এখানে দেখো বলতেছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতিকে পোলারায়ন বলে বা ক্যাটায়নের পোলারায়ন বলে। এখন এই পোলারায়নের নীতি বা পোলারায়নটা বোঝার জন্য আমাদের ফাজানের নীতি পড়তে হবে। ফাজানের নীতি বলছে যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি, পোলারায়ন বেশি। তথ্যগুলো পড়ো একটু। তার মানে আমি যত চার্জযুক্ত ক্যাটায়ন, যত চার্জযুক্ত অ্যানায়ন নিয়ে আসবো, তার পোলারাইজেশন তত বেশি হবে। আমি দেখতে পাচ্ছি ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, দেখো ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, তত বেশি পোলারাইজেশন হবে। আরেকটা রুল হয়ে গেল। আর 3 নম্বর রুল হচ্ছে 8 ইলেকট্রন বিশিষ্টতে যত পোলারায়ন হবে, 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নে তার চেয়ে বেশি পোলারায়ন হবে, ঠিক আছে? এখন এই 3টা নিয়ম দিয়ে আমি অপশনগুলো একটু খেয়াল করে দেখি যে প্রত্যেকটাতে ক্লোরিন আছে, প্রত্যেকটাতে কি আছে বলো? ক্লোরিন আছে। এখন পর্যায় সারণী অনুসারে আমি যদি হিসাব করে দেখি, গ্রুপ 1 এর আছে লিথিয়াম আর সোডিয়াম, গ্রুপ 2 এর আছে হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। আমি তোমাকে একটু আগে প্রথম রুলে পড়ছি যে চার্জ যত বেশি, সেটা হোক ক্যাটায়ন হোক অ্যানায়ন, চার্জ যত বেশি তার পোলারাইজেশন বেশি। তাহলে দেখো লিথিয়াম হয় লিথিয়াম প্লাস, সোডিয়াম হয় সোডিয়াম প্লাস, কিন্তু বেরিলিয়াম হয় বেরিলিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম হয় ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই ক্যাটায়নের চার্জ বেশি না? তাহলে এদের মধ্যে একজন হবে, তাই না? এইবার দ্বিতীয় রুল বলছে যে ক্যাটায়নের আকার যত ছোট, তুমি আমাকে বলো এই উপরেরটা নিচেরটা এর মধ্যে আকার ছোট কার? যত নিচের দিকে যাবে আকার বড় হবে। তার মানে এই উপরে যেটা, এটার আকার সবচেয়ে ছোট, সেই কারণে বেরিলিয়াম 2 প্লাস দিয়ে তৈরি হওয়া এই বেরিলিয়াম ক্লোরাইড, এটার মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটবে। ইজি না জিনিসটা? রুল, একদম রুল অনুসারে তুমি আগাচ্ছ। ওকে,
পরেরটা দেখো, কোন অক্সাইডটি উভধর্মী? যেই অক্সাইড একই সাথে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে, তো তাকে বলা হয় উভধর্মী। দেখো এখানে এই কার্বন ডাই অক্সাইড নিঃসন্দেহে একটা অম্লধর্মী অক্সাইড, পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই যে নাইট্রোজেন অক্সাইড, তাই না, এটা একটা নিরপেক্ষ অক্সাইড। তারপর এই যে সোডিয়াম অক্সাইড, তাই না, এই সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্ষারীয় অক্সাইড। কিন্তু এই যে অ্যালুমিনা বা Al2O3, তুমি দেখো ও যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ও এই জায়গাতে কি করতেছে বলো, লবণ ও পানি তৈরি করতেছে, তার মানে ও ক্ষারের মতো আচরণ করতেছে। আবার ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে তখনও কিন্তু ও একটা যৌগ তৈরি করতেছে, তার মানে অ্যাসিডের মতো বিক্রিয়া করতেছে। তাহলে এক জায়গায় ক্ষার, এক জায়গায় অ্যাসিডের মতো বিক্রিয়া করে, তাহলে সেই হিসেবে নিঃসন্দেহ কি বলো, উভধর্মী। এবং এটাও দেখে রেখো যে এর অম্লত্ব কত, এর ক্ষারত্ব কত। যখন ও অম্ল হিসেবে কাজ করতেছে ও কয় অণু ক্ষারকে নিষ্ক্রিয় করছে, সেটা হচ্ছে তার ক্ষারত্ব। ও যখন ক্ষার হিসেবে কাজ করতেছে ও কয় অণু অম্লকে নিষ্ক্রিয় করছে, সেটা হচ্ছে তার অম্লত্ব। এটাও পরীক্ষায় আসে, আমরা সামনে দেখবো এই জিনিসটা, ঠিক আছে। উভধর্মী আর কি কি আছে, জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, লেড অক্সাইড, লেড ডাইঅক্সাইড, SNO2, এগুলো ক্ষেত্রে তোমরা পাবা। এরপর চলো সামনের দিকে, বলতেছে অ্যাসিডের শক্তির কোন ক্রমটি সঠিক? এইটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত সেটার উপর। তুমি দেখো এখানে যে কয়টা আছে, তুমি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা প্রত্যেকটা বের করো। তো এখানে নাইট্রিক অ্যাসিড দেখো, এটা কিন্তু খনিজ অ্যাসিড। তো নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় তুমি তো জানো, এখানে অক্সিজেন আছে, তাহলে -2 × 3 -6, আর এখানে +1, 0 করতে গেলে আমার এখানে +5 হইতে হবে। এভাবে প্রত্যেকটা জারণ সংখ্যা বের করে তুমি দেখতেছো যে হ্যাঁ এর +4, এটা দুর্বল অ্যাসিড দেখেই বোঝা যাচ্ছে। তার মানে আমি ক্রমটা এই ক্ষেত্রে হিসাব করতে পারছি, কিন্তু যেহেতু এইটাও +5 আর এটাও +5, এইটা কিভাবে হিসাব করব? তো দেখবা যে যখন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়ে গেছে তখন তোমার দেখতে হবে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে শক্তিশালী অ্যাসিড। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে একটু আগে তড়িৎচক্রান্ত কথা তুমি পড়ে আসছো, তো ওই জায়গাতে ইলেকট্রোনেগেটিভিটিতে দেখছো নাইট্রোজেনের হচ্ছে কত বলো, 3.0, যেটা ফসফরাসের চেয়ে বেশি। যেহেতু ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী। তাহলে তুমি এখান থেকে পেয়ে বলা যে এটা বেশি শক্তিশালী, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম এটা, ব্যাস হিসাব করলে এখান থেকে বের হয়ে যায় খ নাম্বার উত্তর। নিচের কোন অ্যাসিডের তীব্রতা বেশি? একই রকম পদ্ধতি, তুমি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো। প্রত্যেকটা বের করবার পর দেখো যে পারক্লোরিক অ্যাসিড, যেটা পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +7, সুতরাং এটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। তারপর বলতেছে Al2O3 এর অম্লত্ব কত? একটু আগে এই বিক্রিয়া আমরা দেখে আসছি, এবং দেখো আমরা দেখছিলাম যে 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ও ক্ষার হিসেবে, তার মানে ওর অম্লত্ব কত বলো, 6। এখন তোমরা যারা ক্লাস করছো এতক্ষণ পর্যন্ত তোমরা বলো এর ক্ষারত্ব কত, কারণ একটু আগে পড়ে আসছি। উত্তর করো, কমেন্টে উত্তর করো যে ক্ষারত্ব কত। ওকে, নিচে কোন যৌগে পাই বন্ধন আছে? তাহলে পাই বন্ধন আমরা দেখি, দেখো এই যে প্রথম PH3 ফসফোরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না, এখানে শুধু সিগমা বন্ধন আছে। PCl5 এর ক্ষেত্রে দেখছি আমরা শুধু সিগমা বন্ধন আছে। হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে দেখছি আমরা শুধু সিগমা বন্ধন আছে। যেখানেই আমরা দ্বিবাচী বন্ধন পাবো সেখানে সিগমা বন্ধনের সাথে পাই বন্ধন আছে, তাই না? তাহলে সেই হিসেবে তুমি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখবা যে হ্যাঁ এই জায়গাতে কিন্তু এইখানে একটা পাই বন্ধন এবং এখানে একটা পাই বন্ধন আছে। এই পাই বন্ধন সম্পর্কিত আরেকটা কোশ্চেন করছে, সঞ্চারণক্ষম পাই বন্ধন কোথায় আছে? এখন দেখো প্রথমে দিচ্ছে C2H4, এটা এই CnH2n, যেটা অ্যালকেনের সংকেত বা অ্যালকিনের সংকেত বা সাইক্লো অ্যালকেনের সংকেত, অর্থাৎ এই যে ইথিন, কিন্তু এটা তো ইথিনের ক্ষেত্রে আমরা পাই বন্ধন পাই, কিন্তু এই পাই বন্ধন কি সঞ্চারণশীল, অর্থাৎ এক সময় থাকে এক সময় থাকে না, এরকম কখনো হয় না। দেখো তারপর বাকি যে অপশন C2H6, C3H8, দুইটা কিন্তু অ্যালকেন, একটা ইথিন আর একটা প্রোপেন, এর ক্ষেত্রে শুধু সিগমা বন্ধনই আছে, পাই বন্ধন নাই। কিন্তু C6H6 যেটা, এটাতে কি বোঝায়, বেনজিন বোঝায়। আমরা যখন বেনজিন আঁকি তখন দেখা যায় বেনজিনে এই যে পাই বন্ধনটা আছে, একান্তর পাই বন্ধন, সেটা রেজোনেন্স ক্ষমতার কারণে কিছুক্ষণ পর কি হয়ে যায়, নিজের জায়গা বদল করে। দেখো এখানে যেটা ছিল সেটা এখানে চলে আসছে, তাই না? কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে এই অবস্থায় আসবে, আবার চেঞ্জ হয়ে এখানে আসবে, অর্থাৎ এখানে পাই বন্ধনটা, একান্তর যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা কিছুক্ষণ পর জায়গা চেঞ্জ করে, সেখানে আমরা এইভাবে প্রকাশ করি। তো এইটাকে আমরা কি বলতে পারি, সঞ্চারণশীল পাই বন্ধন। সুতরাং এখানে উত্তর কোনটা হবে বলো, বেনজিন। ওকে, তারপর দেখো বলতেছে C2H4 যৌগে কার্বন পরমাণু দ্বয়ে কোন ধরনের সংকরায়ন ঘটে? তো এটা তো তোমরা সংকরণ বের করার নিয়ম জানো, সূত্র জানো, তোমরা জানো যে যেটা মিথেনের ক্ষেত্রে sp3 সংকরণ হয় এবং আকার হয় হচ্ছে চতুস্তলকীয়। তারপর তুমি যদি ইথিনের ক্ষেত্রে দেখো, ইথিনের কিন্তু sp2 সংকরণ হয়, অ্যালকিনের sp2 সংকরণ হয় এবং সমতলীয় ত্রিভুজ আকৃতি পাওয়া যায়। আর ইথাইন যেটা, সেটার ক্ষেত্রে sp সংকরণ ঘটে, সরল রৈখিক পাওয়া যায়। তো এখানে যেহেতু ইথিনকে বলা হয়েছে, সো ইথিনের ক্ষেত্রে আমরা কোন সংকরণ দেখবো, sp2 সংকরণ দেখবো। এখানে বলছে sp2 হাইব্রিডাইজেশনে কয়টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়? যা বলবে সেটাকেই খেয়াল করবা। বলছে sp2, তার মানে দেখো sp2 এর ক্ষেত্রে একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল, মোট কয়টা হাইব্রিডাইজেশন হইছে, তিনটা। যদি বলতো sp3, তুমি কি করতে বলতো একটা s আর তিনটা p, মোট কয়টা, চারটা। যদি বলে sp3d, তুমি কি বলবো বলতো একটা s, তিনটা p আর একটা d, মোট কয়টা, 3 4 5, মোট 5টা। বুঝছো? তাহলে কিভাবে আমরা হাইব্রিড অরবিটাল কয়টা হইছে সেটা নির্ধারণ করা যায়, কিভাবে বুঝতে পারছো? ওকে, এবার বলছে অ্যামোনিয়াম আয়ন, যেটা অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সংকরায়ন কিভাবে বের করবো? তো এটা বের করার একটা সূত্র আছে, হাইব্রিডাইজেশনের সূত্র হচ্ছে, দেখো প্রথমে আমি বলে রাখি, অ্যামোনিয়া যেটা, অ্যামোনিয়াম না, অ্যামোনিয়ার কিন্তু sp3 সংকরণ হয়। এখন এই অ্যামোনিয়ামের যখন আমরা হাইব্রিডাইজেশন বের করবো, সূত্র হচ্ছে ½ ইনটু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়নের উপর চার্জ সংখ্যা প্লাস অ্যানায়নের উপর চার্জ সংখ্যা। তো এইটাকে আমরা এইভাবে প্রকাশ করি v + x - c + a, ঠিক আছে? তো এখন তুমি যদি অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখো তাহলে দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমার যোজ্যতা স্তরে মোট কয়টা তৈরি হচ্ছে, মোট দেখো
5টা। তাহলে সেই হিসেবে এখানে এই যে প্রথমটা যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা কয়টা ইলেকট্রন? 5টা। সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে 2 নম্বর শক্তি স্তরে। ওকে, এবার বলতেছে একযোজী পরমাণুর সংখ্যা। আচ্ছা, NH4 এ এই হাইড্রোজেন একযোজীটা এর পরমাণু সংখ্যা কয়টা? কয়টা হাইড্রোজেন আছে? 4টা। তাহলে এখানে দিলাম 4। আচ্ছা, এটা ক্যাটায়ন না? ক্যাটায়নের চার্জ কত? +1। তাহলে এখানে দেখো আমি এই যে ক্যাটায়নের চার্জ সংখ্যা কত বলো? মাইনাস করতে হবে, এটা আমি মাইনাস করে দিলাম। এটা কি অ্যানায়ন? এর কোনো চার্জ আছে? নাই। তাহলে এই জায়গাতে 0 দিয়ে দিলাম। আমি পাইলাম 4। 4 মানে কি? 4টা হাইব্রিডাইজড অরবিটাল। কোন ক্ষেত্রে পাওয়া যায়? sp3 এর ক্ষেত্রে। তার মানে অ্যামোনিয়ামের ক্ষেত্রেও আমরা sp3 সংকরণ পাবো। এরপর দেখো SF6 অণুর আকৃতি কি রূপ? তুমি দেখো এই SF6, হ্যাঁ, এই ক্ষেত্রে sp3d2 বা এখানে মোট 6টা হাইব্রিডাইজড অরবিটাল অষ্টতরকীয় আকৃতি তৈরি করে। এবং কিভাবে? তুমি দেখো সালফার যখন উত্তেজিত হয় তখন এই যে আমার হচ্ছে sp3 পর্যন্ত ছিল, দেখো এই যে 3pz পর্যন্ত ছিল, এখান থেকে আরো ইলেকট্রন গিয়ে এইদিকে গিয়ে কি হয় বলো? মোট 6 বিজোড় ইলেকট্রন তৈরি করে। তার মানে সালফারের 6টা বিজোড় ইলেকট্রন 6টা ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সালফার হেক্সাফ্লোরাইড। এবং 6টা হাইব্রিডাইজড অরবিটাল অষ্টতলকীয় আকার ধারণ করে। ঠিক আছে? ওকে, পানির বন্ধন কোণ কত? বন্ধন কোণ যতগুলো আছে মুখস্থ করতে হবে। কেন? ভ্যাসপার তত্ত্ব অনুসারে পড়তে হবে। পরীক্ষায় আসে ভ্যাসপার তত্ত্ব, সেই অনুসারে ব্যাখ্যা করতে হয়, কিন্তু মুখস্থ করতে হবে অ্যাঙ্গেলগুলো, কারণ এগুলো অন্য কোনোভাবে বের করতে পারবে না। পানির ক্ষেত্রে 104.5 ডিগ্রি, কিন্তু পানির মতো হাইড্রোজেন সালফাইডের কিন্তু মাত্র 92 ডিগ্রি। অ্যামোনিয়া যেটা, হ্যাঁ, অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু 107 ডিগ্রি। কিন্তু যদি NF3 করো, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, তাহলে সেক্ষেত্রে কিন্তু 102.5 ডিগ্রি। আর যদি ফসফোনিয়াম করো সেটা হচ্ছে 94 ডিগ্রি। সো অ্যাঙ্গেলগুলো মুখস্থ করবা, পরীক্ষায় এমসিকিউতেও আসে আর ভ্যাসপার তত্ত্ব অনুসারে সিকিউতেও আসে। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? তুমি দেখো প্রত্যেকটা যৌগে ক্যালসিয়াম আছে, তার মানে আমার এই জায়গাতে কিন্তু ক্যাটায়নের কোনো ভূমিকা নাই, অ্যানায়নের ব্যাপারটা আমরা দেখব। এখন তুমি দেখো অ্যানায়নগুলো সব হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবং আমরা একটা জিনিস শিখছিলাম যে যেখানে ক্যাটায়ন একই অ্যানায়ন ভিন্ন, সেখানে ফাজানের নীতি অনুসারে আমার অ্যানায়নের আকার যত বড় হবে তার পোলারায়ন তত বড় হবে, আর পোলারাইজেশন বেশি হওয়া মানে তার আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া, আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া মানে তার ল্যাটিস শক্তি কমে যাওয়া, ল্যাটিস শক্তি কমে যাওয়া মানে তার গলনাঙ্ক কমে যাওয়া। এক কথায় যার আকার বড়, যেই অ্যানায়নের আকার বড়, তার গলনাঙ্ক কম। আমার জিজ্ঞাসা করছে কার গলনাঙ্ক বেশি, অর্থাৎ আমরা সবচেয়ে ছোট আকারের অ্যানায়ন নেব যার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তাহলে তুমি আমাকে বলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে সবচেয়ে ছোট আকার কোনটা? নিঃসন্দেহে এই ফ্লোরাইড যেটা, এইটার আকার সবচেয়ে ছোট, তার মানে এর গলনাঙ্ক সবচেয়ে বেশি। ঠিক আছে? ওকে, তারপর দেখো পানি তরল হওয়ার জন্য কোন বন্ধন দায়ী? আমরা ভালো করে জানি এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবং তুমি জানো হাইড্রোজেন বন্ধন কোন কোন মৌলের সাথে হয়? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলোর সাথে, তাই না? এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে আন্তঃআণবিক, একটা হচ্ছে অন্তঃআণবিক। আন্তঃআণবিক মানে হচ্ছে যে পাশাপাশি দুইটা ভিন্ন মৌলের মধ্যে হবে, পাশাপাশি দুইটা ভিন্ন অণুর মধ্যে হবে বা বহু অণুর মধ্যে হবে। ঠিক আছে? যেমন এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে আমরা পড়লাম পানি, হ্যাঁ, তারপর এই যে মিথানল, তারপর কোনটা আসছে দেখো এই যে আমার হচ্ছে ফেনল। ঠিক আছে? এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি পাই বলো? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। কিন্তু অন্তঃআণবিক মানে একই অণুর দুইটা ভিন্ন মূলকের মধ্যে হচ্ছে। যেমন এই দেখো অর্থোনাইট্রোফেনল, ফেনলের যে হাইড্রক্সিল মূলক এবং নাইট্রো মূলক, এই দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। আবার দেখো অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বইতে আরো একটা উদাহরণ আছে, মোট 3টা উদাহরণ। তো পরীক্ষায় আসতে পারে শুধু হাইড্রোজেন বন্ধন আসবে এরকম না, আসতে পারে নিচের কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, নিচের কোনটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? পরীক্ষা এভাবে আসলে কিন্তু আনসার করতে হবে। ব্যাস, তাহলে এই ছিল আজকের এই অধ্যায়গুলোর উপর সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। যারা যারা ক্লাস করছো ধন্যবাদ। প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা করছি সেগুলো একটুখানি দেখো, আর এইটার PDF তোমরা আমি ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি, ড্রাইভ লিংকের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে? সবাই ভালো থাকো, পরীক্ষা কাল ভালোভাবে দাও।